আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। 3.5 দশকে মিয়ানমার থেকে আসা 12 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ, যাদের বসবাসের জন্য দিতে হয়েছে প্রায় 10,000 একর জমি। কিন্তু এখানেই শেষ হচ্ছে না, নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য আরও জমি চায় জাতিসংঘ। এ নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে, তবে নতুন করে জমি বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ। কক্সবাজার থেকে ফিরে আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। 12 লাখ রোহিঙ্গার ভার বইছে পর্যটন শহর কক্সবাজার। 2017 সাল থেকে শুরু হওয়া সেই ঢল এখনো থামেনি। এই যেমন চলতি বছরের জানুয়ারিতে রাখাইন রাজ্যের বুথিদং থেকে 7 জনের পরিবার নিয়ে এসেছেন নূর কয়দা বেগম। এখনও নির্দিষ্ট জায়গা না পাওয়ায় আপাতত এক ক্যাম্পে থাকছেন আত্মীয়ের সাথে। মিয়ানমার সীমান্ত পাড়ি দিতে তাকে খরচ করতে হয়েছে 35 লাখ কিয়াত, যা বাংলাদেশের প্রায় 2 লাখ টাকা। রাতে তোলে বেড়াই নিল যে ভাড়া যদি গুঙ্গিয়ন হলে মারি আর বেড়া টাঙা সার করে মা ফলাই। গত 2 বছরে এমন অনেকে ভিড়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। আব্দুর রহিম তাদেরই একজন। আগতুন মুসলমান জিয়ত আছে ইয়ত চাইরা তারা ডর হাতিয়ার কল মারে। বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী 90-এর দশকে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ রোহিঙ্গা। 2017 সালে যোগ হয় 7 লাখেরও বেশি, আর 2024 সালে আসে নতুন করে 1.5 লাখ। সব মিলিয়ে বাংলাদেশকে বইতে হচ্ছে 12 লাখ রোহিঙ্গার ভার। কক্সবাজারে রোহিঙ্গাদের 33টি ক্যাম্পের জন্য বাংলাদেশকে দিতে হয়েছে 8,000 একর জমি। চাপ কমাতে এক পর্যায়ে কক্সবাজার থেকে রোহিঙ্গা স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। নোয়াখালীর ভাসানচরে বিশাল এলাকায় প্রতিষ্ঠিত হয় নতুন ক্যাম্প। 2020 সালের 4 ডিসেম্বর শুরু হয় স্থানান্তর। বর্তমানে ভাসানচরে আছে প্রায় 33,000 রোহিঙ্গা। এখানেই শেষ নয়, নতুন করে আসতে থাকা রোহিঙ্গাদের আবাসন তৈরির জন্য বাংলাদেশের কাছে আরও জমি চায় জাতিসংঘ। এরই মধ্যে জমি পেতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে UNHCR. Because of the very limited space available in the camps, we haven't been able to give everybody their own shelter. We need more space, right? More space to be able to build shelters. We also need permission to build these new shelters. And then lastly, we also need the funding to build these new shelters. We are advocating for additional land. We're advocating for a broader scope, a gap in policy that will allow us to build more shelters. This is an ongoing conversation. তবে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, নতুন করে জমি বরাদ্দ বা আশ্রয় কেন্দ্র নির্মাণের মতো পরিস্থিতি নেই। এখন নতুন করে এক্সপেনশনের আসলে সুযোগ নেই। তো এই নিয়ে জাতিসংঘের সংস্থাগুলো আসলে বাংলাদেশ সরকারের কাছে বারবার বলছে। তো কোনো ক্ষেত্রে কিছু ভার্টিক্যাল এক্সটেনশনেরও কথাবার্তা আসছে। এখন পর্যন্ত আসলে তাদেরকে নতুন করে ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে আমাদের মধ্যে এরকম কোনো সক্রিয় আলোচনা নেই। রোহিঙ্গাদের নতুন আবাসন তৈরিতে ঠিক কত জায়গা লাগতে পারে তা নিয়ে বিস্তারিত মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। চীন সফরকে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারের সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছে সরকার। দেশ দুটির সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন দেশটির লিয়াওনিং প্রদেশের দালিয়ানে 17তম সামার দাভোস ফোরাম বা অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নে। আগামী 25 জুন প্রধানমন্ত্রী লি চিয়াং পরদিন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সম্ভাবনা আছে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপাক্ষিক দলিল সইয়ের। মালয়েশিয়া সফরে 27 জন এবং চীন সফরে 28 সদস্যের প্রতিনিধি দল থাকবে। দুটো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এটা এখন পর্যন্ত আমরা করেছি। বিস্তারিত আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ,
সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। দর্শক, এই বিষয় নিয়ে আরো তথ্য জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু যুক্ত হচ্ছে তার সাথে। বাবলু, সরকার প্রধানের এই সফর নিয়ে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। জয়ী, আজকে আগামীকালকে রাত ৯টায়, যে মালয়েশিয়ান সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে আসছেন। এখানে প্রবাসীদের মধ্যে তো একটি আগ্রহ রয়েছে এবং বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে শ্রমবাজার ইস্যুতে দীর্ঘদিন ধরে যেই আলোচনা চলছিল, ২০২৩ থেকে যেই বাংলাদেশি শ্রমিকরা এই দেশে আসা বন্ধ হয়েছে, সেটির বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, তারা আশা প্রকাশ করছেন যারা এখানে আছেন যে এটি নতুন করে চালু হবে। আমি যদি এখানকার একটু দেখাই, এখানকার যে হোটেলটিতে উঠবেন, হোটেল সিংলাতে উঠবেন, প্রধানমন্ত্রী সরাসরি থেকে এসে এখানে এয়ারপোর্ট থেকে এসে হোটেল সিংলাতে উঠবেন। এখানে এছাড়া আরেকটি হোটেল রয়েছে ইকিউ, যেটি হয়তো ওইটাতে উঠতে পারেন, কিন্তু এখানে আসার পর রাত 10টা থেকে 12টা পর্যন্ত স্থানীয় কমিউনিটির যারা রয়েছেন এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একটি 2 ঘন্টাব্যাপী একটা মিটিং হওয়ার কথা রয়েছে এখানে। তারপর যদিও এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি প্রধানমন্ত্রীর অফিস থেকে। এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে 2টি সমঝোতা স্মারক হতে পারে, 2টি সমঝোতা স্মারক এবং 2টি নোট অফ এক্সচেঞ্জ যে স্বাক্ষর হতে পারে, এবং 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আপনি জানেন বাংলাদেশের প্রায় 11,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন এবং তাদের যে নানা অসুবিধাগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন, যারা এখানে অবৈধভাবে রয়েছেন, তাদের ভিসা জটিলতাগুলো যাতে সমাধান হয় সেই বিষয়ে আলোচনা হতে পারে। আপনি জানেন 2025 সালে সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করে গিয়েছিলেন। তিনি এখানে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ স্বাক্ষর করেছিলেন। বিশেষ করে এখানে মূলতই মালয়েশিয়ার সফর প্রধানমন্ত্রীর, এটি মূলত বলা যায় এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যাশা করছেন, তারা দীর্ঘদিন ধরে এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তারা আগ্রহের সংখ্যা প্রকাশ করছেন, যে তারা বলছেন যে এটা শুধু আসলে কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে তারা প্রত্যাশা পূরণের কথা বলছেন। তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে, এবং এখানকার যে কমিউনিটির যারা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে শ্রমবাজারে যে সমস্যা সেটি সমাধান হবে, এবং স্থানীয় যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে জটিলতাগুলো সেটি সমাধান হবে, এবং যারা ভিসার যে পাসপোর্ট জটিলতা রয়েছেন এবং যারা অবৈধভাবে পাসপোর্ট বিদেশে রয়েছেন তাদের সমস্যার সমাধান হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী এই সফর আগামীকালকে আসবেন, আসার পরে এখানে রাতে একটি মিটিং হবে, মিটিংয়ের পরদিন যেটি এখানকার যে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হবে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে। বৈঠক শেষে পরদিন তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন। জয়ী। বাবলু, ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাতের সরকার শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান দেশটিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। বলেন 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে, তাই সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। খুলনায় বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় ঐক্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছেড়ে দিলে হবে না। আমাদের দেশে একটা কথা বলে, এটা খারাপ কিছু মনে করেন না, সারলে ছাগল ধরতে শুরু করে। এখন ওই সময়, এটা উপযুক্ত সময়, এখন ওই ধরেন। এই ছিল বিকেল 4টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।